হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই নামটা অর্থাৎ আইসিটি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির চ্যাপ্টার 3 অর্থাৎ সংখ্যা পদ্ধতি এবং বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিক গেট সংলগ্ন যে চ্যাপ্টারটা আমরা সবাই জানি, সেটা আমার সবারই দুইটা পার্ট ছিল। প্রথম ক্লাসে যেটা আমরা দেখিয়েছিলাম সেটা হলো সংখ্যা পদ্ধতি এবং বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে কনভার্সন। আজকে যেটা আমরা দেখাবো এটা হলো বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিক গেট সংলগ্ন কিছু টপিক এবং কিছু ম্যাথ দেখানোর আমি চেষ্টা করব। বুলিয়ান অ্যালজেব্রাটা কি? অ্যালজেব্রা মানে আমরা সবাই জানি বীজগণিত। বীজগণিতে আমরা সবাই বিভিন্ন ফর্মুলা ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের ল অ্যাপ্লাই করে থাকি। তো বীজগণিত অ্যাকচুয়ালি কিন্তু একটা মানকে রিপ্রেজেন্ট করে, যার ফলাফল একটা মান আসে। সেই মান যে কোনো মান হতে পারে। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাটা কি? আমার একটা কম্পিউটার সার্কিটের মধ্যে আমার আউটপুট মানে ইনপুটটা আমি আসলে কত দিলে বা কি দিলে আউটপুটটা আমার কি আসতে পারে, অন বা অফ। আমরা জানি আউটপুট অ্যাকচুয়ালি আসলে মিন করে দুটাই, আমার সার্কিটটা কাজ করবে না কাজ করবে না। কাজ করাটাকে বলা হয় অন এবং কাজ না করাটাকে বলা হয় অফ। তো বুলিয়ান অ্যালজেব্রা আমার রিপ্রেজেন্ট করে যে সেই যে অন বা অফটা বুলিয়ান অ্যালজেব্রা অর্থাৎ বুলিয়ান স্বতঃসিদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে সেটা আমাদেরকে জানানোর চেষ্টা করে যে আমাদের সেই মানটা 1 হবে নাকি 0 হবে। আর তারপর আসি লজিক গেট। লজিক গেটের মধ্যে কি? আমাদের কম্পিউটার সার্কিট বা যে কোনো ধরনের সার্কিট যখন কাজ করার সময় তারা কিছু ওয়ে বা কিছু পাথ বা কিছু ফর্মুলাকে মেনটেন করে চলে। এই ফর্মুলাগুলোকেই অ্যাকচুয়ালি বলা হয় লজিক গেট, যেটা আমাদের সার্কিটকে রিপ্রেজেন্ট করে। তাই আমি যদি প্রথমে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে শুরু করতে চাই, তাহলে আমি আমার টপিকের নামটা মুছে দিই। তারপর আজকের টপিকটা আমি শুরু করবো বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। প্রথমে আসি আমরা বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা, যা আমি একটু আগে বললাম, বুলিয়ান অ্যালজেব্রা আসলে কোনো মানকে রিপ্রেজেন্ট করে না, এটা রিপ্রেজেন্ট করে সেই সার্কিটটা যে আউটপুট এটা আমার 0 হবে নাকি 1 হবে। তাহলে আমি যেহেতু একটু আগে বললাম 0 হবে না 1 হবে, তার মানে বুলিয়ান অ্যালজেব্রা আমার অ্যাকচুয়ালি আউটপুট ইনপুটকে রিপ্রেজেন্ট করে। আউটপুট আর ইনপুটকে আমার রিপ্রেজেন্ট করে। তা আউটপুট মানে কি, যে আমার ইনপুটের কি ইনপুট দিলে আমার আউটপুটটা কি আসতে পারে, এটা আমার রিপ্রেজেন্ট করে বুলিয়ান অ্যালজেব্রা। এখন একটা জায়গায় অ্যাকচুয়ালি আমি দেখলাম যে আমার সার্কিটের মধ্যে আমরা জানি বিভিন্ন ভোল্টেজ থাকে, রাইট? বিভিন্ন ধরনের ভোল্টেজ আমার সার্কিটের মধ্যে ফ্লো করে বা থাকে। তো সেই যদি আমি যদি কিছু ভোল্টেজ আসলে দেখার চেষ্টা করি যে লো ভোল্টেজ বলতে কি বোঝায় আর হাই ভোল্টেজ বলতে কি বোঝায়, যদি আমি ছোট করে কিছু ছোট একটা টপিক দেখাই, লো ভোল্টেজ কি আর হাই ভোল্টেজ কি। লো ভোল্টেজ হলো মূলত আমার 0 থেকে 0.8 ভোল্ট, এটাকে বলা হয় আমার লো ভোল্টেজ। আর 2 থেকে আমার 5 ভোল্ট পর্যন্ত বলা হয় হাই ভোল্টেজ। এটা আসলে আমার টপিকের কোনো অংশ না, তবে যেহেতু এটা আমি একটা জায়গায় পেয়েছিলাম তাই ভাবলাম এটা ক্লাসের মধ্যে ইনক্লুড করে দিই। আচ্ছা, এটা হলো একটু জানানোর জন্য যায়। এবার আমরা আসি যে আমি যে বললাম আউটপুটে কি আসবে, অন না অফ, মানে অন বা অফ এটাকে আমার দুটো সংখ্যা রিপ্রেজেন্ট করে। অর্থাৎ যদি আমার 0 আসে তাহলে বুঝবো এটা হলো অফ, যদি আমার 1 আসে বুঝে নেব এটা আমার অন। মানে আমি ইনপুট কি দিব তার উপর আমার যে আউটপুট ডিপেন্ড করে। এটা অ্যাকচুয়ালি আমরা যখন করতে যাই ম্যাথমেটিক্যালি দেখাতে গেলে তখন সেটা হয় আমার 0 আসবে না হয় আমার 1 আসবে। 0 মানে আমার অফ এবং 1 মানে আমার অন। আচ্ছা, এবার আসছি আমরা বীজগণিতের বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে। বীজগণিতে যেমন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতাম, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে যোগটাকে বলা হয় বুলিয়ান অর, যোগটাকে বলা হয় বুলিয়ান যোগ বা বুলিয়ান অর। বুলিয়ান অর, বুলিয়ানটাকে অ্যাকচুয়ালি আমি লজিক্যাল অর লিখি তাহলে এটা সুন্দর শোনাবে। লজিক্যাল অর। এখন আমরা যদি সাধারণ কিছু নিয়মে যাই, আমরা জানি 1 + 0 = 1। আমি তো করে বুঝাবো যে অ্যাকচুয়ালি এই 1 0টা আসলে দিয়ে আমি কি বোঝানোর চেষ্টা করছিলাম। 0 + 1 মানে জানি আমরা 1,
আবার আমরা 0 প্লাস 0 মানে জানি 0, আবার 1 প্লাস 1 মানে 2 হওয়ার কথা, রাইট? কিন্তু এখানে আসলে বুলিয়ান এর 2 হবে না, এখানে হবে 1। কারণ আগেই বলছি যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে এটা আমার কোনো মানকে কখনোই রিপ্রেজেন্ট করে না, এটা আমার ইনপুট বা আউটপুটকে রিপ্রেজেন্ট করে। এবার আমি বুঝাই এই 0 আর 1 গুলো আসলে কি। প্রথমটা থেকে শুরু করি। 1 প্লাস 0 ইকুয়াল টু 1। এই বাম পাশে যেটা আছে যোগটা, এই যোগটা হলো আমার ইনপুট এবং যেটা ফলাফল আছে সেটা আমার আউটপুট। তার মানে যদি আমি দুইটা সার্কিট কল্পনা করি, দুইটা সার্কিট আমি যোগ করি একসাথে, যদি আমি একটা সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করি এবং আরেকটা সার্কিটে যদি কারেন্ট ফ্লো নাও করি, তাহলে যে আমার ফলাফল আছে সেটা আমার কারেন্ট শো করবে বা আউটপুটটা আমার অন হবে। কেন অন হবে? আমার দুইটা সার্কিট প্যারালালে যোগ করা। আমি জানি যে একটা দিয়েই আমার সার্কিটটা কাজ করবে বা একটা দিয়ে ডিভাইসটা আমার কাজ করবে। তাহলে আমি যদি আমি যখন একটা বন্ধ রাখি আর একটা খোলা রাখি একটা অফ রাখি, তাও আমার কাজ করবে। সেকেন্ডটা ক্ষেত্রেও সেম, প্রথমটা অফ রাখবো, সেকেন্ডটা অন করবো, আউটপুট আমার অন আসবে। থার্ডটার ক্ষেত্রে কি, যদি আমি দুইটা সার্কিটই বন্ধ রাখি, আমি কি বলছিলাম যে কোনো একটা যদি আমি চালু রাখি তাহলে আমার আউটপুটটা শো করবে, কিন্তু এখানে আমি দুটোই বন্ধ রাখছি, তাহলে ডেফিনেটলি আমার আউটপুটটাও শো করবে না। এখন আমি সবচেয়ে মজা বুলিয়ান অ্যালজেব্রা, আমি যখন প্রথম শিখছিলাম আমি তখন প্রথমে কনফিউজ হয়ে গেছিলাম যে 1 প্লাস 1 কিভাবে করে 1 হয়। আমরা ছোটবেলা থেকে জানি যে 1 যোগ 1 করলে 2 হয়, 1 যোগ 1 জীবনে 1 হয়, এটা আমার লাইফের প্রথম শেখা। এখন বলি 1 যোগ 1 করলে আসলে একটা কিভাবে হয়। দুইটা সার্কিট যখন আমার থাকবে, দুইটা সার্কিট আমি দুইটাই চালু করবো, আমি একটু আগে বললাম যে একটা চালু করলেই আমার যে আউটপুট সেটা অন হয়ে যাবে। যেখানে যদি এখন একটা চালু করলে যেখানে আমার অন হয়ে যাবে, সেখানে যদি আমি দুইটা অন করি তাহলে আমার ডেফিনেটলি আমার যে আউটপুট সেটা অন হবে। মানে এইটা প্রথম সার্কিট আমি অন করলাম, দ্বিতীয়টা অন করলাম, যোগ করে ফলাফলটা আমার তৃতীয় সার্কিট যেটা মেইন ডিভাইস সেটা আমার অন হবে। এটাই অ্যাকচুয়ালি ছিল 1 প্লাস 1 ইকুয়াল টু 1। আই হোপ এটা ক্লিয়ার। আচ্ছা, এবার আমি আসি এই বুলিয়ানের ক্ষেত্রে লজিক্যাল যে গুণগুলো করা হয় সেটাকে কি বলা হয়। লজিক্যাল গুণটাকে বলা হয় লজিক্যাল অ্যান্ড। গুণটাকে এখানে অ্যান্ড বলা হয়েছে। আচ্ছা, এখন এই অ্যান্ড এর ক্ষেত্রে আমি সেম কিছু লিখি। যোগের ক্ষেত্রে তো আমরা সাধারণ যোগ জানি। যদি এখন দুটা সার্কিট আমার অ্যান্ড বা গুণের বিধি মেনে চলে, তাহলে আমি একটা যদি আমার সহজ ভাষায় বলি, আসলে অন অফ দিয়ে বোঝাবো না, সহজ ভাষায় বললে 0তে যদি গুণ থাকে তাহলে আমার 0 থাকে। যদি আমার একটাও অফ থাকে, মানে দুইটা সার্কিটে যদি আমার চালু থাকে, দুইটা ইনপুট সার্কিট চালু থাকে, তাহলে একমাত্র আউটপুটটা আমার চালু হবে। অরে কি বলছিলাম, একটা চালু থাকলে আমার কাজ হবে, কিন্তু গুণের ক্ষেত্রে কি দুইটা যদি চালু থাকে তখনই কেবলমাত্র আমার আউটপুটটা কাজ করবে। আবার এখন আমার যদি দুইটা সার্কিটই আমার বন্ধ থাকবে, দুইটা সার্কিটই বন্ধ থাকা মানে ডেফিনেটলি আউটপুটটা আমার 0 আসবে। মানে এটাকে আমি ইনভ্যালিড বলতে পারি, কারণ এটা আমার আসলে সব বন্ধ। তো যদি আমি ইনভ্যালিড ইনপুট দেই তাহলে আউটপুটটা আমার ইনভ্যালিডই আসবে। এটা গেল আমার লজিক্যাল অ্যান্ড বা গুণের বিধি। এবার আসি আমরা বিপরীতকরণটা কি। পরের টপিকে যাই, বিপরীতকরণ। আমি উপরেরটা মুছে দিব না রেখে দিব, মুছেই দিই যেহেতু এটা মনে থাকবে সবার। এবার আসি বিপরীতকরণটা কি। বিপরীতকরণটা মানে হলো, যদি আমার একটা সার্কিট চালু থাকে বা অন থাকে, অনের বিপরীত সত্য মিথ্যার মতো, অনের বিপরীত আমার অফ, দ্যাট মিন্স 0। মানে এইটা যদি আমার নরমাল সার্কিট হয়, বিপরীত করণগুলো আমাকে বন্ধ করতে হবে, বন্ধটা হলো আমার 0। এখন ধরলাম এটা আমার এ একটা সার্কিট, নামকরণ করলাম। এখন বিপরীত করণ দেখাবো, আমি যেখানে 1টাকে 0 লিখতে পারলাম, এ কে তো আমি 0 লিখতে পারবো না, কারণ এটা আমার রিপ্রেজেন্ট করতেছে 1টাকে। তখন এটা কিভাবে লিখি আমরা, এ বার হয় লিখি এ পুরো বাই প্রাইম বা এ বার। এই দুইটাই আমার মিন করে হলো এই এটা যে আমি লিখছি, এটাকে আমি উল্টাচ্ছি বা অপোজিট করে দিলাম। অপোজিট করলে আমার যেটা বের হবে সেটা হলো আমার এ প্রাইম বা এ বার। এটাকে আমি লিখে দিচ্ছি বিপরীতকরণ। এটা খুবই সহজ জিনিস। আচ্ছা, এটা গেল বিপরীতকরণ।
এখন আসি, বুলিয়ান অ্যালজেব্রা করার সময় আমাদের সবাইকে কিছু রুলস মেনটেন করতে হয়। সেই রুলস গুলো কি আমি একটু এক নজরে রুলস গুলোকে লিখে দিই, তারপর চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। যদি আমি রুলসের দিকে যাই, রুলসে গেলে আমরা এখন আমি 1 0 দিয়ে কল্পনা না করে এ দিয়ে কল্পনা করবো। ধরলাম এটা আমার সেই সার্কিটটাকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে রুলসে যাই, a plus 0 equals to a plus a bar equal to 1, a plus a equal to a। আচ্ছা, এই তিনটা। এখানে আরেকটা মজার জিনিস আছে অরের ক্ষেত্রে, যদি আমার এখানে কখনো কোনো কিছু, আমি যদি আরেকটা মজার সূত্রটাকে, যে যদি কোনো কিছুর সঙ্গে 1 যোগ থাকে সেটা আমার টোটালি 1 হয়ে যাবে। মানে যোগের ক্ষেত্রে যেটা তখন বললাম যে একটা সার্কিট যদি আমার অন থাকে তাহলে আউটপুটটা আমার অন হয়ে যাবে। মানে আমি ধরেও নিই যে এটা আমার অফ বা 0 হয়ে আছে, কিন্তু এটা তো আমার অন হয়ে আছে সেকেন্ডে। অরের ক্ষেত্রে আউটপুটটা আমার তখন অন হবে। এখন এটাকে যদি আমি ধরি 1 এবং এ বারটাকে যদি ধরি আমি 0, তাহলে সকল জন্য বসাই আমার তখন মান বের হয়ে যাবে। এটা খুবই সোজা। এটা গেল লজিক্যাল অরের ক্ষেত্রে। এবার আসি লজিক্যাল অ্যান্ড এর ক্ষেত্রে। লজিক্যাল অ্যান্ড এর ক্ষেত্রে যদি আমরা আসি, তখন যে আমি দেখালাম a.1 equals to a.0 equals to 0, a.a equals to a, তারপরে a bar equal to 0। এখন যদি আমরা আসি যে a bar এটা কেন 0 হয়েছে, তখনই বললাম, আমি একটুকে দেখাই আসছি, যদি a আমার 1 হয় বা অন সার্কিট হয়, তাহলে a বার হবে উল্টা, তবে 0। তাহলে এখন এই 0টাকে আমি 1 দিয়ে যদি গুণ দিই, আমার অবশ্যই 0 হবে না অ্যান্সারটা। যদি আমি কমন একটা ব্যাটিক চিন্তা করি, তারপরে আমি সার্কিটের মতো কঠিন জায়গায় ঢুকবো। তার মানে বিনিময় বিধির ক্ষেত্রে আমাকে দুটাই অবশ্যই চালু থাকতে হবে, জাস্ট লাইক দিস। এইটা যদি আমার চালু থাকে বা এটার মতো, তাহলেই একমাত্র আউটপুটটা আমার আসবে, না হলে আউটপুটটা আমার 0 হয়ে যাবে বা আউটপুটটা অফ হয়ে যাবে। আই হোপ এটা ক্লিয়ার। এটা হলো লজিক্যাল অরের ক্ষেত্রে, লজিক্যাল অ্যান্ড এর ক্ষেত্রে। ওকে, এখন আমি যাই ডি মর্গান নামে একটা ল আমাদের বইতে দেয়া আছে। ডি মর্গান আসলে দুইটা লটা কি? ডি মর্গানে যেই দুইটা আমার ল দেওয়া আছে, ডি মর্গানের ক্ষেত্রে যদি এ একটা ইনপুট হয় এবং বি আরেকটা ইনপুট হয়, তাহলে দুটো হোল বার, মানে দুইটাকে আমি যোগ করব, যোগ করার পর সেটাকে উল্টাই দেব। যেই ফলাফলটা আমার আসবে, এটা আমার আসবে হলো এই প্রথম সার্কিটটাকে দ্বিতীয় সার্কিটে পার্টিকুলারলি যদি আমি উল্টা করি, তাহলে যে ফলাফলের উল্টা করা গুণফলটা আমার হবে, সেই ফলাফলটাই আমার হবে এই দুইটাকে যোগ করে সম্পূর্ণটাকে যদি আমি উল্টিয়ে দিই, দুইটা মান আমার সমান আসবে। এটা গেল ডি মর্গানের প্রথম ল। এখন আসি আমার ডি মর্গানের দ্বিতীয় ল। দ্বিতীয় ল হলো এ এবং বি এই দুইটাকে সাধারণ গুণ করে সেই গুণফলটাকে যদি হোল বার করি, তাহলে যে রেজাল্ট বা ফলাফলটা আমার আসবে সেটা হলো আমার অ্যাকচুয়ালি এই যে দুইটা ইনপুট, এটা পার্টিকুলারলি যে বার করলে বা উল্টায় দিলে যেটা হবে তার যোগফলের সমান। এটা গেল হলো আমার ডি মর্গানস ল। এখন আমি আসি কিছু উপপাদ্য বইতে লেখা। উপপাদ্য বলতে অ্যাকচুয়ালি আমার অনুসিদ্ধান্ত, এটা আসলে জানার দরকার হয় না, তাই বলে দেই। ডি মর্গান আমার জ্ঞান। এখন আসি যদি কিছু উপপাদ্যের ক্ষেত্রে আমি ঢুকি। প্রথমে যেটা আমার আসে বিনিময় উপপাদ্য বা বিনিময় বিধি, যে যা বলে একই কথা। বিনিময় বিধিটা আমার কি? বিনিময় বিধিটা আমার হলো, যদি আমার এ একটা ইনপুট হয়, বি আরেকটা ইনপুট হয়, এইটার মান আমার যা হবে এইটার মানও আমার তাই হবে। অর্থাৎ যদি স্থান পরিবর্তন করি তাহলে আমার মানের যে কোনো চেঞ্জ হবে না, এটাকেই বলা হয় বিনিময় বিধি। তারপরে 2 নাম্বারটায় আসি। 2 নাম্বারটা আমার হলো অনুষঙ্গ বিধি। অনুষঙ্গ ওয়ার্ডটার সময় একটু কঠিন মনে হতে পারে, যে অনুষঙ্গটা কি আমি সহজে বুঝিয়ে দিচ্ছি।
অনুষঙ্গটা কি? যদি আমার তিনটা ইনপুট থাকে a ইন্টু বি প্লাস সি, ধরলাম বি এবং সি ইনপুটের যোগফল এর সাথে এ ইনপুটটা যদি আমি গুণ দেই, তাহলে আমার যে মানটা বের হবে এই মানটা হলো আমার অ্যাকচুয়ালি a প্লাস বি দুটো ইনপুট যোগ করলে এর সঙ্গে সি ইনপুট গুণ করলে যে মানটা আসবে এই মানটা হলো আমার সমান। অর্থাৎ অনুষঙ্গ বিধি হলো যে যদি আমি তিনটা যদি আমার ইনপুট থাকে, তিনটে ইনপুটের মধ্যে পরের দুইটার যোগফলের সাথে যদি প্রথমটা গুণ দিই, যেই ফলাফলটা আমার বের হবে প্রথম দুইটার যোগফলের তৃতীয়টার সাথে গুণ করলে আমার একই ফলাফল বের হবে। এটা গেল অনুষঙ্গ বিধি। এখন যদি আসি আমি বিভাজন বিধিতে, বিভাজন বিধিটা কি? বিভাজন বিধি হলো যদি a একটা ইনপুট হয়, যদি বি সি আরেকটা ইনপুট হয়, অর্থাৎ তিনটা ইনপুট যদি আমার এ বি সি হয়, তাহলে পরের দুইটার যোগফলের সঙ্গে প্রথমটা গুণ করলে যে গুণফলটা আমার বের হবে সেই গুণফলটা আমার হলো প্রথম দুইটার গুণফল এবং পরের দুইটার গুণফলের সমষ্টির সমান। এই তিনটা হলো আমার বুলিয়ান অ্যালজেব্রা করার ক্ষেত্রে কিছু সহজ বিধি। আচ্ছা, এখন যদি আমি আসি ডি মর্গানস ল, যেটা মাত্র বললাম, সেটা আমি একটু প্রমাণ করার চেষ্টা করি। ডি মর্গানস লটা আমি এটা মুছে দিচ্ছি, আই হোপ এটা ক্লিয়ার। এখন যদি আমি আসি ডি মর্গান, আমি ধরলাম আমার ইনপুট দুইটা, আমি লিখে নিচ্ছি যে দুইটা ইনপুটের জন্য ডি মর্গানস ল। যদি ক্লাসে কোথাও ভুল থাকে কমেন্টে জানিয়ে দিবা। এটা হলো ডি মর্গান ল। এটাকে বক্স করলাম, দুইটা ইনপুটটাকে আমি বক্স করলাম। আগেই বলছি, ধরলাম যে আমার একটা ইনপুট এ আর একটা ইনপুট আমার বি। তাহলে একটু আমি কি দেখলাম, ডি মর্গানস লটা আমার কি ছিল? যদি আমি সলিউশনে যাই, ডি মর্গানের প্রথম বিধিটা আমার ছিল যে a প্লাস বি হোল বার ইকুয়াল টু a বার ডট বি বার। এটা ছিল আমার ডি মর্গানের প্রথম ল। যদি এখন আসি ডি মর্গানের সেকেন্ড লটা আমার কি ছিল? ডি মর্গানের সেকেন্ড লটা আমার ছিল যে a বি হোল বার ইকুয়াল টু a বার যোগ বি বার। এটা ছিল আমার ডি মর্গানের সেকেন্ড ল। একটু বক্স করে দিই কালার পেন দিয়ে, তাহলে দেখতে ভালো হবে, সুবিধা হবে। এখন যদি আমি এটা সলিউশনে যাই, আচ্ছা আমরা কি জানি দুটা ভিন্ন ভিন্ন লজিক্যাল ইনপুট এর যোগফলের পূরক তাদের নিজ নিজ পূরকের সমান, পূরকের গুণফলের সমান। এটা প্রথমটা ক্ষেত্রে কি বললাম, দুইটা ভিন্ন ভিন্ন লজিক্যাল ইনপুট এর যোগফলের পূরক অর্থাৎ যোগফলের বার হলো তাদের নিজ নিজ পূরকের গুণফলের সমান। তার মানে অবশ্যই এটা a প্লাস বি বার ইকুয়াল টু a বার ইন্টু বি বার। আবার সেকেন্ডটা ক্ষেত্রে কি, দুইটা ভিন্ন ভিন্ন ইনপুটের গুণফলের পারস্পরিক গুণফলের যে পূরক মানটা হবে, এই মানটা আমার হবে সেই দুইটা যে আমার ইনপুট ছিল, যে পার্টিকুলার যে পূরক এটার যোগফলের সমান। এটা ছিল আমার ডি মর্গানস ল দ্বিতীয় লের বিবৃতিটা। এখন আমি যদি প্রমাণ করতে যাই, তাহলে আমার একটা সত্যক সারণী আঁকতে হবে। আর সত্যক সারণীটা কি এটা বলে বোঝানো লাগবে না, আমি একটু করে দেখাই সত্যক সারণীটা কি। সত্যক সারণী করার ক্ষেত্রে প্রথমে একটা বক্স করতে হবে আমাদের। একটু সময় নিয়ে বক্সটা করছি যেন একটু বুঝতে সুবিধা হয়। সত্যক সারণী হলো মূলত একটা চার্টের মধ্যে মান বসিয়ে যেই প্রমাণটা করতে চাই সেই প্রমাণটা বা আউটপুটটা বের করা। এখানে ইনপুট আউটপুট দুটোই বসাবো।
এটা আমার এ ইনপুট, এটা আমার বি ইনপুট, এটা আমার এ এর পার্টিকুলার পূরক, এটা বি এর, এখানে আমার যে কয়টা টার্ম থাকবে সব কয়টা টার্ম আমি নিয়ে আসবো। এবি বার আর এ বার ডট বি বার। এখন যদি আমি মান বসাই, আমি ধরলাম এ এর ক্ষেত্রে আমার যে ইনপুট, এটা আমার 4টা ধাপ, হ্যাঁ 4টা ধাপের মধ্যে ধরলাম প্রথম 2টা ক্ষেত্রে এ আমার অফ অবস্থায় ছিল, পরের 2টায় অন অবস্থায়। আবার ধরলাম বি এর ক্ষেত্রে প্রথমটা অফ, দ্বিতীয়টা অন, তৃতীয়টা অফ, চতুর্থটা অন। তার মানে এ বি আমার দেওয়া আছে, বাকি সবই এ বি এর মাধ্যমে অ্যাকচুয়ালি আমি করতে হবে। তাহলে এ যদি আমার 0 হয়, এ বার কত হবে? ডেফিনেটলি 1 হবে। 0 1। এ যদি 1 হয়, এ বার হবে 0, এটাও 0। বি এর ক্ষেত্রে একই কাজ, বি 0 মানে বি বার 1, বি 1 মানে বি বার 0, এটা ক্ষেত্রে আমার 10। তাহলে a প্লাস বি, 0 প্লাস 0 অবভিয়াসলি 0। অর এর ক্ষেত্রে লজিক্যাল অর যেটা প্রথমে বলছি, একটা যদি আমার যোগ চিহ্ন থাকে, বা সরি একটা ইনপুট যদি অন থাকে, তাহলে আমার যোগফলটা বা যেটা বের হবে আউটপুট, সেটা আমার অন হয়ে যাবে। তো একটা 1, তো আমার ডেফিনেটলি এটা 1, একটা 1 আছে, একটা 1 থাকলে অ্যাকচুয়ালি তখন আর দেখা লাগে না। a প্লাস বি বার মানে এ প্লাস বি যদি 0 হয়, তো এটা 1 হবে, এটা 0 হবে, 0 হবে, 0 হবে। সমস্যা এ বার যোগ বি বার, এ বার যোগ বি বার। এ বার 1 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইকুয়াল টু 1, এটা 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 0 প্লাস 0 ইকুয়াল টু 0। সমস্যা এ বি 0 ইন্টু 0, 0 ইন্টু 0 কি হবে আমার? 0, 0 ইন্টু 1 হবে আমার 0, 1 ইন্টু 0 হবে আমার 0, এবং 1 ইন্টু 1 হবে আমার 1। এবি বার, তো এবি যদি 0 হয়, তার মানে এবি বার হবে 1, এটা হবে 1, এটা হবে 1, এটা হবে 0। আর এ বার গুণ বি বার কোথায়? তাহলে আমার এটা এ বার গুণ বি বার, এটা 1 0 0 0। এবার আমার সূত্রের মধ্যে কি ছিল? a প্লাস বি বার, এইটা ইকুয়াল টু সমান সমান হবে a বার ইন্টু বি বার। তার মানে যদি আমি লিখতে চাই যে a প্লাস বি বার, অবশ্যই এটা ধরলাম, এটা আমার যে 1 নাম্বারটা ছিল, a বার ইন্টু বি বার। চেকটা পরে করিয়ে, এ বি বার 2 নাম্বার, এ বার যোগ বি বার 2 নাম্বার। তাহলে এখন কি হবে? আমার যদি আমার এটা প্রমাণ হয়, তাহলে আমার অবশ্যই সব কয়টা মান আমার সমান হবে। তাহলে সব কয়টা মান যদি সমান হয়, তার মানে কি এইটা এই 1 জানি, যদি 1 1 মিলাই, এখানে 1 এখানে 1, 0 0 0 0 0 0, আমার 1 নাম্বারটা করি। এখন যদি 2 নাম্বারটা আমি যাই, 2 নাম্বারটা কি হবে? তাহলে আমার সব কয়টা মান সমান করতে হবে 1 1 1 1 1 1 0 0। তার মানে সত্য সারণীর মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে ডি মর্গানস যে ল ছিল, সেই লটাকে আমরা সত্য সারণীর মাধ্যমে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখাই দিলাম। তো আই হোপ ডি মর্গানস লটা সবার ক্লিয়ার। এখন আমি যাবো বুলিয়ান অ্যালজেব্রা। আসলে এতক্ষণ আমরা দেখলাম সবকিছু 0 1 দিয়ে বা এ বি দিয়ে, এখন আমরা দেখবো বুলিয়ান অ্যালজেব্রা বলতে পরীক্ষায় আমাদের কোন ধরনের কোশ্চেন আসে। যদি আমি যা হয়ে গেলে মুছে ফেলি, বা যদি চাও কি স্ক্রিনশট দিতে পারো, তাহলে আমি এখন বুলিয়ান অ্যালজেব্রা যে ম্যাথ, কিছু ম্যাথ করে, আমি তাহলে আমার ম্যাথে ঢুকে যাচ্ছি। আমি এখন যদি ম্যাথে চলে যাই, ম্যাথ করানোর সময় সত্য সারণী যদি পরীক্ষায় উল্লেখ করে দিতে বলে, তখন সত্য সারণী তুলে দিবা। আর যদি কোথাও সত্য সারণীতে না বলে, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা ম্যাথ করানোর সময় সত্য সারণী দেওয়ার কোনো দরকার নেই। যদি আমি আমার ম্যাথসে যাই, প্রথম ম্যাথটা আমি শুরু করি। আমাকে বলা আছে যে এফ, এইটার একটা মান দেওয়া আছে আমার,
কি দেওয়া আছে a প্লাস b হোল বার ইন্টু b প্লাস c হোল বার, এই যে পুরা গুণফল এটার উপর একটা বার, বারটা অবশ্যই পুরোপুরি দিবা, পুরোপুরি না দিলে যতটুকু থাকবে না বোঝা যাবে সেটা আবার বার নাই। তাহলে আমরা যদি সলভ করা শুরু করি, প্রথমে উপরের বারটা যদি আমি কাজ করি, উপরের বারটা কাজ করলে বার থাকা মানে এই গুণ হয়ে যাবে যোগ, যোগ হয়ে যাবে গুণ, তার মানে এইবার এখানে তার মানে এইটার উপরে আমার বারটা প্রথমে আসবে, উপরে বারটা আমি রেখে দিচ্ছি, প্রথম বারটা এটা আমার চেঞ্জ হবে না, এরকম গুণ হয়ে যাবে যোগ, কারণ বারটাকে আমি ইউজ করছি এখন ডাবল বার। এখন ডাবল বার থাকলে আসলে কি হয়, আমি যদি একটা আমার ইনপুট হয় এ ডাবল বার করলে আমার এই হবে, কিভাবে হবে, যদি 1 হয় বা আমি যদি অনটার উপর একটা বার মানে কি অফ, আর এখানে ডাবল বার থাকে মানে অফের উপরে আরেকটা বার চলে আসবে, অনের একটা বার ছিল অফ, অফের উপর আরেকটা বার মানে অন, তার মানে বলতে পারি যে অনের উপর যে ডাবল বার থাকে এই অ্যান্সারটা আমার অনই আসলে হবে। ঠিক এভাবে এর উপর ডাবল বার থাকলে এ হবে, তাহলে এইটার উপর ডাবল বার, এখন এই ডাবল বার থাকলে তখন কি হবে, তখন বারবার কাটাকাটি চলে যাবে, তার মানে তখন হবে a প্লাস বি প্লাস বি প্লাস। এবার আমি যেটা প্রথমে আমি কিছু ফর্মুলা বলছিলাম যে যদি দুইটা সেম থাকে, মানে যদি a প্লাস a থাকে, তো লজিক্যাল অরের ক্ষেত্রে বা লজিক্যাল যোগের ক্ষেত্রে আমরা জানি যদি দুইটা সেম থাকে আমার, তখন আমার অবশ্যই দুইটা একটা হয়ে যাবে, একই হয়ে যাবে, তার মানে অ্যান্সার হবে তাহলে আমার a প্লাস বি প্লাস সি। এটা হলো এই ম্যাথটার অ্যান্সার। আই হোপ ম্যাথটা ক্লিয়ার। যদি আমি তাহলে এই যে আরেকটা ম্যাথ একটু দেখানোর চেষ্টা করি, এই ম্যাথটা মুছে ফেলি, আমি আরেকটা ম্যাথ দেখাই। আমার 2 নম্বর ম্যাথ আমাকে দেওয়া আছে x প্লাস ওয়াই ইন্টু x বার প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়াট। এটা আমার কাছে এটা সরল করতে বলছে। তো প্রথমে আমি সাধারণ গুণ করব, যেটা বীজগণিতে করি, সবখানে আমরা করে আসি, সেই গুণটাই আমি করব। এখন যেটা আমি এখানে দেখতে পাচ্ছি যে x ইন্টু x বার, অর এর ক্ষেত্রে কি হবে, এন্ড এর ক্ষেত্রে কি a, আমার কাছে কি ছিল a গুণ a বার ইকুয়ালস টু আমার 0, তাই না? তার মানে এটা একটা তাহলে x ইন্টু x বার হবে আমার 0 প্লাস xy টাকে আমি এখন কিভাবে লিখবো, xy টাকে তো আমার চেঞ্জ করার কোনো অপশন নাই, সো xy টা আমার xy থেকে গেল, তারপরে আসছি x বার y টাও আমার x বার y থেকে গেল। এখন আসি y ইন্টু y এর ক্ষেত্রে বলছি যে a ইন্টু a থাকলে সেটা আমার হয়ে যাবে কি শুধু a হয়ে যাবে, তার মানে এটা আমার তখন শুধু হবে শুধু y। আচ্ছা, এখন 0 তো বাদ চলে গেল, তাহলে আমার যা থাকে xy প্লাস x বার y প্লাস y। এটা আমার থাকে। এখন আমি এখান থেকে কিছু কমন নিব, যদি এই দুইটার থেকে যদি y টা কমন নেই, প্রথমটার থেকে y কমন নিলাম, তাহলে কি হবে আমাদের x প্লাস x বার প্লাস থাকে কি y। x প্লাস x বার মানে কি জানি, a প্লাস a বার মানে আমার a, রাইট? তাহলে x প্লাস x বার সরি এটা মানে আমরা জানি 1, সরি, তাহলে এখানে তাহলে কি হবে তখন, এটা তখন আমার হয়ে যাবে 1, মানে y ইন্টু 1 প্লাস y প্লাস y আমরা কি জানি, দুটো থাকলে তখন একটা হয়ে যাবে। সো ইট ইজ মাই অ্যান্সার। আই হোপ অঙ্কটা ক্লিয়ার, অঙ্কটা খুবই সহজ ছিল। আচ্ছা, যদি আমি আর একটা ম্যাথ করাই,
আসলে যত বেশি ম্যাথ প্র্যাকটিস করা যাবে বুলিয়ান অ্যালজেব্রা থেকে, তত বেশি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে ইজিলি উত্তর করা যাবে। যদি আমি আমার 3 নাম্বার ম্যাথটা ঢুকি, 3 নাম্বার ম্যাথটা আমার কোশ্চেন বলছে প্রুভ দ্যাট yz plus xy plus x bar z equals to xz plus xy। এটা আমাকে তারা প্রমাণ করতে বলছে। আবার আপনি দেখে নিন কোশ্চেনটা, yz plus xy plus x bar z equals to x bar z plus xy। যদি আমি বাম পক্ষ থেকে আসছি বা লেফট হ্যান্ড সাইড থেকে আমি শুরু করি, তাহলে কি হবে yz plus xy plus x bar z। এখন এখানে অ্যাকচুয়ালি আমাকে একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে। এই ট্রিকটা না করলে আসলে অঙ্কটা ঠিক সামনে আগাতে পারবো না। এখানে আমার yz আছে, তাই না? আমরা তখন একটু আগে দেখে আসছিলাম যে যদি আমার একটা ইনপুট হয় a, তাহলে আরেকটা যদি a বার হয়, তো a plus a বার মানে আমরা জানি 1। আগের ম্যাথে আমি দেখলাম। তাহলে এখানে যেখানে আমি যে ট্রিকটা আমরা অ্যাপ্লাই করব, এটা হলো yz into x plus x bar plus xy, এটা যোগ করলে অ্যাকচুয়ালি 1ই হবে, শুধু আমরা লেখা না লেখা একই হবে, তবে অঙ্কের খাতিরে আমার এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে এটা পাশে লিখে দিচ্ছি টেকনিক অ্যাপ্লাই। তাহলে স্ক্রিনশট নেওয়ার পরে মনে থাকবে। এখন আমি পরের লাইনে দেখি। এখন তাহলে আমাকে কি করতে হবে? সাধারণত গুণ করব, বীজগণিতের যে গুণ আমরা করে আসছি। তারপর x বার y বার z। এখন আমি এখন কিছু কমন নিতে হবে, কিছু কাটাকাটি খেলা করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমি xyz একটা, xyz দুইটা, তার মানে আমার এইটার মধ্যে দুইটা xyz। এখন দুইটা xyz মানে আমরা কি বলতে পারি? একটা xyz লিখতে পারি। যদি আমার 10টা জিনিস থাকে একই রকম, তাহলে আমি এটাকে একটা লিখতে পারি। অর্থাৎ যদি আমার এখানে a plus a থাকে, আমি এটাকে শুধু a লিখতে পারি। গেল। এখন এখানে কি থাকে? x বার yz প্লাস xy z বার প্লাস x বার yz। এখন আমার এখান থেকে কিছু অ্যাকচুয়ালি কমন নিতে হবে। যদি আমি এই দুইটার মধ্যে কিছু কমন নেওয়ার চেষ্টা করি, এই দুইটার মধ্যে কি আমি কি কোথাও ভুল করলাম? xyz প্লাস x বার yz, xyz xyz বার, হ্যাঁ এই তো বের হয়েছে। তাহলে কি হলো? xyz প্লাস x বার yz প্লাস xyz বার প্লাস, অ্যাকচুয়ালি এখানে আরেকটা বার হবে, আমি ভুলে বারটা দেই নেই, কারণ আমার এখানে এই দুইটাও সেম, এই দুটো আমার এক হয়ে যাবে। তাহলে যদি আমি চাই এই দুটার মধ্যে কমন নিতে পারি, আবার যদি আমি চাই এই দুটার মধ্যে কমন নিতে পারি, তো কমন তো আমি নেই। যদি প্রথমে এই দুটা থেকে কমন নেই, তাহলে আমি এখান থেকে x বার z কমন নিতে পারি। কি থাকে তাহলে? y প্লাস y বার। আর এই দুটা থেকে যদি কমন নিতে, কি নিতে পারি? xy কমন নিতে পারি, z প্লাস z বার। তার মানে আমি এখানে ফর্মুলা লেখা a প্লাস a বার বা y প্লাস y বার বা z প্লাস এগুলো 1 হবে। তাহলে কি হয়? তাহলে x বার কোষে বলি কি x বার z প্লাস xy। আমাকে প্রমাণ করতে বলছে x বার z প্লাস xy। তাই আমি লিখে দিতে পারি এটা ট্রু। ম্যাথটা সবাইকে ক্লিয়ার নিশ্চয়ই? আচ্ছা, এটা গেল আমার 3 নাম্বার ম্যাথ। এখন যদি বুলিয়ান অ্যালজেব্রা আমি আরেকটা ছোট ম্যাথ করাই, বুলিয়ান অ্যালজেব্রাটা আমি শেষ করব।
আমি ম্যাথটা মুছে দিলাম, যদি কেউ চাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারে। আমি যদি আমার 4 নাম্বার ম্যাথে যাই, আজকে 4 নাম্বার ম্যাথ বুলিয়ান অ্যালজেব্রা। 4 নাম্বার ম্যাথটা আমার হলো, আমার দেওয়া আছে a b বার c বার প্লাস a b বার c প্লাস a b c। এটা যে এটার মান নির্ণয় করতে বলতে a b বার c বার প্লাস a b বার c প্লাস a b c। এখন আমি যদি অ্যাকচুয়ালি একটা কাজ করতে চাই যে a b বার c বার, এটাকে যদি আমি লিখি a b বার c প্লাস c বার প্লাস c, তাহলে আর এইটাকে আমি লিখলাম এইটা, তারপরে আমি a b c টাকে অ্যাকচুয়ালি বুলিয়ান অ্যালজেব্রা পড়াশোনা কিছু টেকনিক আমাদের মাথায় রাখতে হয়, টেকনিক না করলে আসলে এটা করা খুব ঝামেলা হয়ে যায়। ওকে, এখন আমার এখানে হলো a b বার c বার প্লাস c প্লাস a b c প্লাস a b বার প্লাস a b c। এখন এইটার থেকে আমি আবার চাইলে লিখতে পারি a b বার প্লাস b c প্লাস, সরি আমি অ্যাকচুয়ালি একটু ভুল করে ফেলছি, এইটা আসলে আমার অ্যাকচুয়ালি এখানে আসছে। এইটা আমরা জানি c প্লাস c বার মানে জানি 1, তার মানে এটা আমার a b বার প্লাস a b c। এখন যদি এবার সেবার লিখি, তাহলে এইটার থেকে তাহলে আমি এখন চাইলে a কমন নিতে পারি। যদি a কমন নেই তাহলে কি হবে আমার b বার প্লাস b c। এখন এইটার থেকে আমি আবার চাইলে করতে পারি b বার প্লাস b ইন্টু b বার প্লাস c। মানে প্রথমে আমি কি করলাম, এখানে আমি a কমন নিলাম, তাহলে হলো b বার প্লাস b c। তারপরে আমি এটাকে আবার লিখতে পারি a b বার প্লাস b ইন্টু b বার প্লাস c। তাহলে এখানে তাহলে আমরা জানি এইটা আমার হলো 1 হয়ে যাবে, এইটা আমার থেকে যাবে, মানে a b বার প্লাস c। এটা হলো আমার এই ম্যাথের অ্যান্সার। সরল যেহেতু ছিল উত্তর এরকম আসতে পারে। এটা গেল আজকের মতো বুলিয়ান অ্যালজেব্রা। আই হোপ বুলিয়ান অ্যালজেব্রাটা ক্লিয়ার। যদি কোথাও বুঝতে সমস্যা, বই তো আছে অবশ্যই, বই দেখে সবাই চেক করতে পারে। এখন আমি যাব আজকে দ্বিতীয় টপিক, লজিক গেট। এখন দেখি লজিক গেট জিনিসটা। আমি ম্যাথটা মুছে দিলাম। এখন দেখবো আমরা লজিক গেট। লজিক গেট জিনিসটা আসলে আমার কি? লজিক গেট, লজিক গেট আমি এটাকে সুন্দর একটা চার্টের মাধ্যমে বুঝাবো। চার্টটা স্ক্রিনশট নিয়ে রাখলে পরে এটা সহজে বোঝা যাবে, তাহলে খাতার মধ্যে কষ্ট করে লিখতে হবে না। এখন লজিক গেট, লজিক গেটটা হলো আমার লজিক গেট মৌলিক গেট আর যৌগিক গেটে বিভক্ত। মৌলিক গেট আমার 3টা মৌলিক গেট আছে। 3টা মৌলিক গেট আমার কি কি? অর গেট, এন্ড গেট এবং নট গেট। এই 3টা হলো আমার লজিক গেটের মৌলিক গেট। এখন যদি আমরা আসি যৌগিক গেট কি, আমি তো যেমন লিখে দিব এটা মৌলিক গেট, লিখে দিই আমি, তাহলে হয়তো পরবর্তীতে দেখতে সুবিধা হবে। এটা আমার মৌলিক গেট। এখন আমি আসি যৌগিক গেট। যৌগিক গেটগুলো হলো, আগে তাহলে এভাবে এখানে লিখি, যৌগিক গেট। যৌগিক গেট হলো আমার প্রথমত 4 প্রকার। প্রথমটা আমার ন্যান্ড গেট, তারপরটা আমার নর গেট, তারপরটা আমার এক্স অর গেট, তারপরটা আমার এক্স নর গেট। এখন এই যে যৌগিক গেট মানে অবশ্যই একের অধিক গেটের মিশ্রণে আমার যৌগিক গেট হয়, বিক্রিয়ার মতো। তাহলে
ন্যান্ড গেটটা মূলত আমার কি দিয়ে তৈরি? ন্যান্ড আমার তৈরি হলো নট যোগ অ্যান্ড, এইটা মিলে আমার তৈরি হয়েছে ন্যান্ড গেট। এখন যদি নরের ক্ষেত্রে, নর আমার তৈরি হয়েছে এবং যৌগিক গেট সবসময় তৈরি হয় দুইটা মৌলিক গেটের সাথে, মৌলিক গেটের সংমিশ্রণে। নর তৈরি হয়েছে নট প্লাস অর গেটের সমন্বয়ে, এবং এক্স অর গেট এবং এক্স নর গেটকে বলা হয় ইন্টিগ্রেটেড গেট। ইন্টিগ্রেটেড বা একীভূত বর্তনী, অর্থাৎ এইটা অ্যাকচুয়ালি বর্তনীগুলোকে একীভূত করে। এইটা গেল লজিক গেটে মৌলিক এবং যৌগিক গেটের মধ্যবর্তীকাল একটা চার্ট, যে লজিক গেটের মধ্যে আমার মৌলিক গেট কয়টা এবং যৌগিক গেট কয়টা। মৌলিক গেট হলো আমার 3টা, অর অ্যান্ড নট, এবং যৌগিক গেট হলো আমার 4টা, ন্যান্ড নর এক্স অর এক্স নর। তার মানে, এবং আমরা দেখলাম যে ন্যান্ড গেট আমার নট এবং অ্যান্ড গেটের সমন্বয়ে তৈরি, এবং নর গেট নট এবং অর গেটের সমন্বয়ে তৈরি, এবং এক্স অর এবং এক্স নর এই দুইটা গেট ইন্টিগ্রেটেড গেট বা একীভূত গেট, অর্থাৎ দুইটা গেটকে এরা একীভূত করে। এটা গেল আমার লজিক গেটের মধ্যবর্তী যেটা বিভেদ ছিল, যে আসলে বিভেদ না, অ্যাকচুয়ালি মানে কি বলবো এটাকে, কোনটা কি কি মৌলিক গেট কয়টা, যৌগিক গেট কয়টা, সেটা ছিল। এখন যদি আমি যাই যে লজিক গেটের মাধ্যমে যোগ এবং গুণ যে কিভাবে করে প্রকাশ করা, সাংকেতিক চিহ্ন কিছু থাকে, সাংকেতিক চিহ্নটা আমার কি, আমি চারটা মুছে দিলাম। লজিক গেট যখন আমরা করব তখন আমরা অবশ্যই গুণ করতে হবে, যোগ করতে হবে। গুণের ক্ষেত্রে আমার একটা সাংকেতিক চিহ্ন ফলো করে এবং যোগের ক্ষেত্রে একটা সাংকেতিক চিহ্ন ফলো করে। গুণের ক্ষেত্রে যে সাংকেতিক চিহ্নটা আমার হয়, যে এইটা একটা ইনপুট হয়, এটা একটা ইনপুট হয়, এই দুটাকে একটা সার্কিটে আমি কানেক্ট করলাম, এই যে এইটা উল্টা ইউ, এইটা দিলে আমার দুইটা সার্কিটের মধ্যে গুণটাকে আমার বোঝায়। এখন যদি আসি লজিক্যাল যোগের ক্ষেত্রে, লজিক্যাল যোগের ক্ষেত্রে আমার মূলত এটা একটা ইনপুট এ, এটা একটা ইনপুট বি, যদি আমার এমন কিছু একটা চিহ্ন প্রকাশ পায়, এটা হলো আমার দুটা গেটের মধ্যবর্তীকাল যোগ বোঝাচ্ছে। অর্থাৎ আমরা দেখলাম লজিক্যাল যে যোগ বা লজিক্যাল যে গুণ, এটা হওয়ার জন্য আমার মূলত এই দুটো চিহ্ন তারা ব্যবহার করা, সাংকেতিক চিহ্ন। এখন আমি যাই ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেটটা আসলে কি? ইউনিভার্সাল গেট হলো যে যদি কোনো গেটকে যে কোনো গেটে রূপান্তর করা যায়, তখন সেই গেটটাকে বলা হয় ইউনিভার্সাল গেট। এখন যেরকম আমি যদি ন্যান্ড ধরি আর যদি ধরি নর, এখন এই ন্যান্ড এবং নর এই দুটা গেট আমার অ্যান্ড অর এবং নর এর সমন্বয়ে তৈরি, যা আমি একটু আগে চার্টে লিখে আসছি, যে ন্যান্ড তৈরি হয়েছে আমার অ্যান্ড এবং নর দ্বারা, নট তৈরি হয়েছে অর এবং নট দ্বারা। এখন যদি আমি আসি এক্স অর এবং এক্স নরের ক্ষেত্রে, যদি দেখাই এক্স অর এবং এক্স নরের ক্ষেত্রে, এক্স অর এবং এক্স নরের ক্ষেত্রে এই তিনটা হলো, এইটাকে আমি প্রথমেই মৌলিক গেট যে কয়টা আছে সব কয়টা গেটের মাধ্যমে প্রমাণ করতে পারি, তারপর আমি এটাকে ন্যান্ড গেটের মাধ্যমে প্রমাণ করতে পারি, তারপরে আমি এটাকে নর গেটের মাধ্যমে প্রমাণ করতে পারি। তো কি দেখলাম, এক্স অর গেটটা আমার সকল মৌলিক গেটের মাধ্যমে প্রমাণ করা যায়, ন্যান্ড গেটের মাধ্যমে প্রমাণ করা যায় এবং নর গেটের মাধ্যমে প্রমাণ করা যায়। এটা হলো আমার যে প্রমাণ ইউনিভার্সাল গেট বলা হয়। ইউনিভার্সাল গেট মানে কি, একটা গেটের মাধ্যমে সব গেট যদি প্রমাণ করে তখন সেটা আমার ইউনিভার্সাল গেট। আই হোপ এটা ক্লিয়ার। এখন আমি দেখবো যে কন্ডিশনস আছে কিছু আমার, বা শর্তাবলী আছে। প্রত্যেকটা গেট হবারই কিছু শর্ত, ইউনিভার্সাল গেট হওয়ার জন্য শর্তটা বেশি কাজ করবে আমার। আমি যদি কন্ডিশনস লিখে রাখি উপরে, যদি কন্ডিশনস লিখি, প্রথমে আসছি আমি ন্যান্ড গেট হওয়ার জন্য আমার কন্ডিশনসটা কি। ন্যান্ড গেট হওয়ার জন্য আমার কন্ডিশন,
প্রথম যে কন্ডিশনটা, সমস্ত ফাংশনের উপরে কমপক্ষে একটা নট থাকতে হবে, বা বার চিহ্ন বা পূরক চিহ্ন যখন দেখাইছিলাম সেই একটা চিহ্ন, মানে আমার প্রথম শর্তটা তাহলে কি দাঁড়ালো, যে সম্পূর্ণ ফাংশনটার উপর কমপক্ষে মিনিমাম একটা বার চিহ্ন থাকতে হবে। এটা গেল 1 নম্বর শর্ত। তো 2 নম্বর শর্তটা কি তাহলে, যে ফাংশনে কোনো অর অপারেশন থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? NAND হলো আমার AND এবং নট, এই দুইটার সমন্বয়ে আমার মূলত NAND গেটটা আমার তৈরি হয়েছে। এখানে আমার AND মানে তো গুণ, তো গুণের মাঝখানে তো আমার কখনোই যোগ আসতে পারবে না, তার মানে এখানে আমার কোন প্রকারের অর গেট থাকা বা থাকবে না। আচ্ছা, এখন আমি আসি নর গেট হবার শর্ত। এখন যেটা হলো, এটা হলো আমার নর গেট। আমার নর গেটের হওয়ার জন্য যে কন্ডিশন আসবে সেগুলো আমি এখন দেখাবো। নর গেট হওয়ার জন্য সমস্ত ফাংশনের উপরে অ্যাটলিস্ট একটা নট থাকতে হবে। প্রথম 1 নাম্বারটা আমার সেম অ্যাজ NAND। 2 নাম্বারটা আমার হলো যে ফাংশনে কোনো অ্যান্ড বা গুণ থাকবে না। নর মানে আমরা কি জানি, নট ছিল আমার অর প্লাস নট। অর আমার যোগ অপারেশন আর অ্যান্ড আমার গুণ অপারেশন, তার মানে যেহেতু এখানে যোগ আসবে তার মানে এখানে গুণের কোনো বাড়াই নাই, তাহলে এটা আমার এখানে কোনো অ্যান্ড গেট থাকতে পারবে না। এই দুইটা ছিল আমার নর গেট হবার শর্ত। এইবার এখন এইটা শর্ত বলতে আসলে আর কোনো কন্ডিশন আমার অ্যাপ্লাই হবে না। এখন আমি দেখাবো যে সার্বজনীনতা, বা যে বললাম ইউনিভার্সালিটি, সেই ইউনিভার্সালিটি কিছু প্রমাণ করার চেষ্টা করব। ইউনিভার্সালিটি প্রমাণ করার ক্ষেত্রে প্রথমে যেটা আমি আসবো সেটা হলো এক্স অর গেটের সার্বজনীনতা। আমি নামটা লিখি আগে, এক্স অর গেট এর সার্বজনীনতা। এক্স অর গেটের সার্বজনীনতা। এখন মৌলিক গেটের ক্ষেত্রে আমরা জানি এ এক্স অর বি ইকুয়ালস টু আমার এ বার বি প্লাস এ বি বার। এখন এটাকে আমি একটু লজিক গেটের মাধ্যমে প্রমাণ করব। যদি লজিক গেটটা আমি আঁকি, ধরলাম এটা এ, এটা আমার এ বার, এটা বি, এটা আমার বি বার। তাহলে এখন যেহেতু এইটা বার মানে কি, এটা আমার নটটাকে এই সাইন দিয়ে প্রকাশ করা হয়, অর তারপর গোল, মানে হলো আমার এটা নট গেট হয়ে গেল। এখন যেটা আমার ছিল, প্রথমে ছিল এ এক্স অর বি, মানে এ বার বি, এ বার এর সাথে বি গুণ অবস্থায় থাকবে। তারপর একটা কিছু এ বি বার, এ বি বার। এইটা আমার ছিল এক্স অর, মানে এইটা আমার একটা যোগ অবস্থায় আছে। এটাকে আমি গেটের মাধ্যমে প্রকাশ করে দেখালাম। এক্স অর গেটটা কি, এটা আমি এখন গেটের মাধ্যমে প্রকাশ করে দেখালাম। এটা ছিল এক্স অর গেটের সার্বজনীনতা। এবার আমি চলে যাব এক্স নর গেটের সার্বজনীনতার দিকে। আমি এটা মুছে ফেললাম। আচ্ছা, মুছবো না, আমি এর মধ্যে কিছু এড করি। না, এটা মুছে নতুন করে আবার সেটাই ভালো হবে। এখানে একটা মৌলিক গেট আসবে। এই মৌলিক গেটের ক্ষেত্রে আমরা জানি যে এ
এক্স নর জন্য এ এক্স অর বি উপরে একটা হোল বার ইকুয়ালটা আমার আসবে হলো এ বি প্লাস এ বি এ বার বি বার। এটাকে আমি এখন মূলত গেটের মাধ্যমে শো করব। তো প্রথমে আমি আমার তখনকার মতো এ আর এ বার আর বি বি বার লিখে নেই। এ বার বি বি বার বলছি কি এ বি, প্রথমে আমার এ বি গুণ হবে, আর যেহেতু এটা আমার নট, তো তখনকার মতো এভাবে চিহ্ন দেখাই দিব। আমি তখনকার মতো এভাবে চিহ্ন দেখাই দিব। তাহলে আমার কি হবে এখন এ বি, তো এ আর বি আমার গুণ অবস্থায় আছে এবং এ বার বি বার আমার গুণ অবস্থায় আছে। এই দুটোর মাঝখানে আবার যোগ, এটা হলো আমার এ বি প্লাস এ বার বি বার। তার মানে এটা হলো আমার এ বি, এটা হলো আমার এ বার বি বার। আই হোপ এটা ক্লিয়ার। এটা হলো এক্স নট গেটের সার্বজনীনতা ছিল। আমাকে ওখানে যা বলছে আমার সমীকরণের মধ্যে, সমীকরণটাকে হুবহু আমি গেটে প্রকাশ করছি, কোনো প্রকার চেঞ্জ কিছু করিনি, কোনো কঠিন কিছু করিনি আমি। এখন আমি আসবো ন্যান্ড গেটের সার্বজনীনতার ক্ষেত্রে। সরি, এইটা আমার ছিল হলো এক্স নরে। এখন আমি আসবো ন্যান্ড গেটের সার্বজনীনতার ক্ষেত্রে। এখন আসছি আমি ন্যান্ড গেট। ন্যান্ড গেটের ক্ষেত্রে আমার এখানে একটা সমীকরণ কাজ করবে অবশ্যই। সেই সমীকরণটা আমার হবে এ এক্স অর বি হোল বার ইকুয়াল টু এ বি প্লাস এ বার বি বার ইকুয়াল টু এ বি প্লাস এ বার বি বার হোল বার ইকুয়াল টু এ বি হোল বার ইন্টু এ বি, এ বার বি বার হোল বার। এখন এটা কি হইল আসলে? আমরা জানি ন্যান্ড মানে কি, জানি ন্যান্ড মানে জানি হলো আমরা অ্যান্ড প্লাস নট। যদি লিখি অ্যান্ড প্লাস নট মিলে আমার হইছে ন্যান্ড গেট। তার মানে প্রথমে আমি অর নট করে ফেললাম, এটাকে ভাঙালাম, এটাকে তারপরে আমি করলাম অ্যান্ড প্লাস নরের মাধ্যমে আমি এটাকে রূপান্তর করার চেষ্টা করলাম। এখন যেটা তাহলে আমি যদি একটু যেতে চাই, তাহলে নর গেট এবং ন্যান্ড গেট এই দুইটার যে আমার সাংকেতিক চিহ্ন, এটা তাহলে আমার জানতে হবে আগে। নটটার সাংকেতিক চিহ্ন হলো, এটা হলো নর গেটের সাংকেতিক চিহ্ন। এখন যদি আমি আসি ন্যান্ড গেট, ন্যান্ড মানে আমরা জানি যে অ্যান্ড প্লাস অর অপারেশন। তার মানে দুইটার আমাদের সাংকেতিক চিহ্ন, সেই দুইটা সাংকেতিক চিহ্নর মাঝখানে, অর্থাৎ এই দুইটা কম্বিনেশন করে আমার যেই সাংকেতিক চিহ্ন বের হবে, এটা হলো আমার ন্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন। মানে হলো এইটা হলো আমার ন্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন। মানে নর গেটের সাংকেতিক চিহ্ন আর অ্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন কম্বাইন করে আমার হবে ন্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন। তো এইটাকে যদি আমি এখন একটু আমার গেটের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি, এইটাকে গেটের মাধ্যমে প্রকাশ করলে আমার কি হবে? তাহলে প্রথমে এ বার বি বার হইল। এখন আমাকে ওই সমীকরণ এ বি হোল বার আমাকে করতে হবে। তা আমি পুরোপুরি সাংকেতিক চিহ্নটা কমপ্লিট করি আগে। প্রথমে কি বলছে? এ বি হোল বার, এ বি, এটা হলো আমার গেল, এটা আমার অ্যান্ড বের হবে, এটাকে অ্যান্ড, এটা আমার নেগেটিভ, এটা উল্টা হবে, তখন ন্যান্ড চলে আসবে। এইটা
মানে আমার যা হবে সেটাকে অ্যাকচুয়ালি উল্টাই দিতে হবে, কারণ আমার এখানে উপরে বার থাকা মানে আমরা কি জানি, যেটা বের হবে আমার সেটাকে আমি উল্টিয়ে দিব। তাহলে এটা দ্বারা আমার হবে কি, AB বার ডট A বার ডট B বার। এটা ছিল আমার NAND গেটের সার্বজনীনতার প্রমাণ। এগুলো মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে দেয়, তো জন্য ভয় পাওয়ার আসলে কিছু নাই। এখন আমরা আসি একটু NOR গেটের ক্ষেত্রে, যেটা সার্বজনীনতা প্রমাণ করার পর সার্বজনীনতা আজকে শেষ। NOR গেট, আমরা আসি NOR গেটের সার্বজনীনতা। NOR গেটটা আমার মূলত, আমি যদি শর্টকাটে আসলে লিখতে চাই, NOR গেটের ক্ষেত্রে যে মৌলিক সমীকরণটা আমার আসবে সেটা হলো A বার প্লাস B বার উপরে আমার হোল বার প্লাস A প্লাস B হোল বার, তারপর ডাবল বার থাকা মানে যদি থাকা না থাকা আমার একই কথা হবে। প্রমাণের ক্ষেত্রে আমার ডাবল বারটা লাগবে। যদি আমি আমার গেটে চলে যাই, আবার একই কাজ করবো, A বার B বার। আমি যদি আমার সাংকেতিক চিহ্ন দিয়ে দিই, প্রথমটা ছিল কি আমার A বার প্লাস B বার উপরে হোল বার, মানে A বার B বার। এটা কিন্তু বুঝে খুব সোজা, আমার ওখানে যা থাকবে আমি সেই দুটাকে আনবো, খালি মাঝখানে চিহ্নটা বুঝে দিব। যোগ আনছি কেন, মাঝখানে যোগ দেওয়া, তাই আমি যোগ নিয়ে আসছি। এইটা হলো আমার একটা বেরিল, এটা গেল আমার A বার যোগ B বার হোল বারের জন্য আমি নট নিয়ে আসছি। তারপরটা কি, A প্লাস B হোল বার। তো এটা আরো সাধারণ, A B মাঝখানে যোগ উপরে বার, তাই আমি নট নিয়ে আসলাম। এখন বলতে কি, এই দুটার মাঝখানে আবার আমাকে যোগ চিহ্ন দেখাইতে হবে। ফাইন, যা বলে তাই করবো, কোনো সমস্যা নেই, দিলাম। এখন বলছে এইটার উপরে আবার আমাকে বার আনতে হবে। তা বার মানে কি, তার মানে আমার এখানে আরেকটা নতুন চিহ্ন যোগ করতে হবে, যে এই চিহ্নটা আমাকে তাইলে এখানে এখন যোগ করতে হবে। এই চিহ্নটা যোগ করলে আমার যেটা বের হবে, এইটাই হলো আমার কাঙ্ক্ষিত ফলাফল। A বার যোগ B বার প্লাস A প্লাস B হোল বার, তার উপরে আমার ডাবল বার। এইটা হলো আমার অ্যাকচুয়ালি প্রমাণটা, যে যেহেতু আমি এখানে যা যা বলছে আমি হুবহু তাই করছি, কোনো চেঞ্জ করি নাই, খালি লাস্টে খালি আমি একটা NAND গেট ওখানে যোগ করছি, কারণ উপরে বার থাকার কারণে। যদি বার আমার না থাকতো তাহলে আমি এই পর্যন্ত রাখলেই আমার প্রমাণটা হয়ে যাইত। এটা আমার গেল আজকের মতো সার্বজনীনতা। এখন আসি বইতে এই চ্যাপ্টার লাস্টের দিকে বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিক গেট করানোর পরে তারা কিছু থিওরি নিয়ে আসছে। এই থিওরিগুলো মাঝে মধ্যে ক নাম্বারে বা খ নাম্বারে দেয়, যেরকম আমার এখানে দেওয়া ছিল ফ্লিপ ফ্লপ কি, রেজিস্টার কি, মেমোরি কি, র্যাম কি, রম কি, এনকোডিং কি, ডিকোডিং কি, এনকোডার কাকে বলে, ডিকোডার কাকে বলে, তারপরে আমার কাছে ছিল মডিউলার কি, মডুলেশন কি, ডিমডুলেশন কি। এই কয়টা আমার অ্যাকচুয়ালি ক নাম্বারে আসে, সবচেয়ে বেশি আমার আসে এনকোডার কি এবং ডিকোডার। এখন যদি আমরা দেখি যে এনকোডার কি এবং ডিকোডার কি, আমি ধরলাম এইটা আমার একটা সেন্ডার ডিভাইস, বা এ পাঠাচ্ছে। তো পাঠানোর ফলে এইটা যদি আমার ডাটা রিসিভ করে, যদি আমরা এখানে বসে কাউকে চাই মেসেজ করব, মেসেজ করার সময় আমরা ফেসবুক মেসেঞ্জার ইউজ করে থাকি। এখন মেসেজটা যদি তাকে যাচ্ছে, তার মানে অবশ্যই আমার একটা মাধ্যম প্রয়োজন। মাধ্যমটা যদি আমার মাধ্যমটা হয় তখন আমার মেসেঞ্জার। তো এখানে আমার একটা মাধ্যম আসবে, এটা হলো আমার মিডিয়াম। এখন আমি ধরলাম যে এই সেন্ডার যে ডাটাটা আমার পাঠাচ্ছে, এটা আমার 2n ফরম্যাটে আছে, আর আমার যে রিসিভার রিসিভ করবে তার মানে অবশ্যই আমার এই 2n ডাটাই আমাকে রিসিভ করতে হবে। কিন্তু মিডিয়াম পাঠাতে পারে হলো n সংখ্যক, বা মিডিয়াম রিসিভ করতে পারে n
পরিমাণ ডাটা, 2 to the power n টাকে তখন আমাকে n এ কনভার্ট করে নিতে হয়। মানে কি, মানে এই 2 to the power n টাকে আমি যদি n এ কনভার্ট করে নিলাম, এইটাকে আমাকে বলা হয় এনকোডিং। আবার n টাকে আমার রিসিভ করতে পারে 2 to the power n সংখ্যক, এটা তখন হয়ে যাবে n টাকে আমি তখন 2 to the power n সংখ্যক ডাটায় পরিণত করব, এটাকে আমার তখন বলে ডিকোডিং। তার মানে 2 to the power n সংখ্যক ডাটাকে n সংখ্যকে পরিণত করাকে বলে এনকোডিং, যে করে সে এনকোডার। n সংখ্যক ডাটাকে 2 to the power n সংখ্যকে পরিণত করাকে বলে ডিকোডিং, বা যে করে তাকে বলা হয় ডিকোডার। তারপরে আমরা জানি যে আমরা যখন কোনো ডাটা রিসিভ করি সেটা বা যখন পাঠাই, যখন আমরা ডিজিটাল ওয়েতে পাঠাই, যে রিসিভ করে সেও ডিজিটাল সিগন্যাল রিসিভ করে। এখন আমরা সবাই জানি কম্পিউটার পড়ার ক্ষেত্রে প্রথমে যেটা ফিজিক্সে ছিল আমাদের, এইটা আমাদের ডিজিটাল সিগন্যাল, এইটা আমাদের অ্যানালগ সিগন্যাল। আমরা যখন পাঠাই তখন আমরা ডিজিটাল সিগন্যালটাই আসলে প্রেরণ করি, কিন্তু আবার যে রিসিভার পায় সেও ডিজিটাল সিগন্যাল রিসিভ করে, কিন্তু মাঝখানে যে মিডিয়াম থাকে, মিডিয়ামটা কেবলমাত্র অ্যানালগ সিগন্যালটাকে ক্যাচ করতে পারে বা অ্যানালগ সিগন্যালটাকে সেন্ড করতে পারে। তার মানে আমরা যে সিগন্যাল পাঠাচ্ছি এটা আমার ছিল ডিজিটাল, মিডিয়াম যখন রিসিভ করে তখন এটা হয়ে যাচ্ছে আমার অ্যানালগ, আবার মিডিয়াম যখন পাঠায় রিসিভার রিসিভ করে ডিজিটাল নিয়ে, যখন পাঠায় তখন থাকে অ্যানালগ। তার মানে মাঝখানে আমার অবশ্যই সিগন্যাল এক্সচেঞ্জ হচ্ছে বা কনভার্ট হয়ে যাচ্ছে। এই যে সিগন্যালটা আমার কনভার্ট হওয়াটাকে বলে হলো ডিজিটাল থেকে যখন অ্যানালগে যায়, অর্থাৎ সেন্ডার থেকে যখন মিডিয়ামের কাছে যায় সেটাকে বলা হয় মডুলেশন, এবং অ্যানালগ থেকে যখন ডিজিটালে যায় তখন তাকে বলা হয় ডিমডুলেশন। এবং এই মডুলেশন এবং ডিমডুলেশন যে করে থাকে তাকে বলা হয় মোডেম। যদি আমি শর্টকাটে একটু লিখে দিতে চাই, 2 to the power n ডাটা n এ যখন যায় সেটাকে বলা হয় এনকোডিং। এনকোডিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং n থেকে যখন 2 to the power n এ যায় সেটাকে বলা হয় ডিকোডিং। এবং অবশ্যই যারা করে তারা হলো এনকোডার এবং ডিকোডার। এটা গেল আমার। তারপরে আসি ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড আমরা প্রায় সবাই বাসাতে ব্যবহার করে থাকি। ব্রডব্যান্ডটা কি? ব্রডব্যান্ডটা হলো মূলত ইন্টারনেটের স্পিড। ইন্টারনেটের স্পিড হুট করে তো আসলে এত স্পিডই হয় নাই। ব্রডব্যান্ডটা প্রথমে আমার ছিল ন্যারো ব্যান্ড, তারপরে আমার হচ্ছে ভয়েস ব্যান্ড, তারপরে হচ্ছে ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড প্রথমে যখন টেলিগ্রাফ আবিষ্কৃত হয়, টেলিগ্রাফ করার জন্য যেটা ছিল সেটা ছিল আমার ন্যারো ব্যান্ড। ভয়েস ব্যান্ডটা কি? আমরা এখন ম্যাক্সিমাম আসলে টিএনজি ব্যবহার করি। আগে একসময় টিএনজির প্রচলন ছিল, এখন যদি মোবাইল ফোনের জন্য টিএনজি ফোন ব্যবহৃত হয় না। টিএনজি ফোন বা ল্যান্ডলাইন যখন আমরা ইউজ করি তখন আমরা সেখানে ভয়েস ব্যান্ড ব্যবহার করে থাকি। আর মোবাইল ফোনে আমরা যখন ভিডিও কল বা অডিও কল করে থাকি সেটা থাকে আমরা তখন ব্রডব্যান্ড। অর্থাৎ সময়ের সাপেক্ষে প্রযুক্তি যখন উন্নতি আসছে সেই সময়ের জন্য ইন্টারনেট স্পিডটাও তখন বেশি দরকার। তাই ভয়েস ব্যান্ড সবচেয়ে কম ইন্টারনেট স্পিড, ন্যারো ব্যান্ড সবচেয়ে কম ইন্টারনেট স্পিড, ভয়েস ব্যান্ড আরেকটু বেশি, এবং ব্রডব্যান্ড আমার সবচেয়ে বেশি, এই তিনটার মধ্যে। এখন যদি আমি আসি অ্যাডার কি? অ্যাডার একটা জিনিস বইতে আছে। অ্যাডার মাঝে মধ্যে আমাদের কিছু কোশ্চেন দেয়, এটা আজকে আমার শেষ টপিক। অ্যাডার কি? অ্যাডার দুই ধরনের, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। এবার আসি হাফ অ্যাডার কি এবং ফুল অ্যাডার। যে অ্যাডার দুইটা সার্কিটের মধ্যে যোগফল বা সাম বা সামিশন বা হাতে দেখা ক্যারি বিটটাকে হোল্ড করতে পারে বা বের করতে পারে তাকে বলা হয় হাফ অ্যাডার। আর ফুল অ্যাডার হলো যে সার্কিট একটা ক্যারি বিট সহ দুইটা বিট আমার তিনটাই একসঙ্গে ধরে রাখতে পারে বা বের করতে পারে বা দেখাতে পারে, সেটাই হলো আমাদের ফুল অ্যাডার। এখন ফুল অ্যাডার এবং হাফ অ্যাডারের সাংকেতিক চিহ্ন অবশ্যই আছে। সাংকেতিক চিহ্ন যদি আমি একটু লিখতে চাই, মাঝে মধ্যে পরীক্ষায় সাংকেতিক চিহ্নটাও দিয়ে দেয়। এইটা আমার দুইটা চলক, এর মধ্যবর্তী যোগফলটা হবে, এটা আমার প্রথম ক্যারি, এটা আমার দ্বিতীয় ক্যারি, এটা আমার এটা আমার প্রথম ক্যারি, এটা আমার দ্বিতীয় ক্যারি।
তারপর আমি আসি লাস্ট তিনটা জিনিস বইতে দেওয়া, ফ্লিপ ফ্লপ কি, রেজিস্টার কি আর কাউন্টার কি। ফ্লিপ ফ্লপ হলো কি, একাধিক মেমোরি সেলের মাধ্যমে যেই সেলটা গঠিত হয় এটা হলো আমার ফ্লিপ ফ্লপ। রেজিস্টার কি, রেজিস্টারকে বলা হয় স্বল্প দৈর্ঘ্যের একটা ক্ষণিক সময়ের জন্য র্যাম। অর্থাৎ আমি যদি কম্পিউটার করে হিসাব করতে দেই, হিসাবটা আমাকে যখন আউটপুট শো করে, সে আউটপুট শো করার আগে যে আমার 2-1 সেকেন্ড সময় নেয়, এই সময়টাই হলো আমার তখন অ্যাকচুয়ালি রেজিস্টারের মধ্যে মেমোরিটা তখন সেভ থাকে। অর্থাৎ একাধিক ফ্লিপ ফ্লপের সমন্বয়ে আমি যখন কোনো একাধিক ফ্লিপ ফ্লপের সমন্বয়ে যে মেমোরিটা আমার কাউন্ট হয়, এটা আমার রেজিস্টার। তারপরে আমার আসবে হলো কাউন্টার। কাউন্টারটা একটা সংখ্যা যখন দুটো সংখ্যা যখন যোগ করি বা একটা ধারা সলভ করতে যাই, তখন পরবর্তী যে সংখ্যা সেটা আমার শো করার জন্য যা থাকে এটাকে বলা হয় কাউন্টার। তো আজকের ক্লাস আমি আর বাড়াবো না। আজকের ক্লাসের টপিকটা আমি আবারও বলে দিই। টপিকটা ছিল কি আমার লজিক গেট এবং বুলিয়ান অ্যালজেব্রা দেখালাম, কিছু ম্যাথ করানোর চেষ্টা করলাম, লজিক গেট সার্বজনীনতাগুলো প্রমাণ করে। আশা করি সবার ক্লাসে হেল্প হবে। ইনশাআল্লাহ পরের ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।